চারিদিকে জঙ্গলে ঘেরা দোতলা বাড়িটার ওপরে জ্যোৎস্না রাতে চাঁদের আলো পড়ছে। নিস্তব্ধতায় আচ্ছন্ন পরিবেশে শুধু ঝিঁঝি পোকার ডাক, আর মাঝে মধ্যে দূর থেকে ভেসে আসছে শেয়ালের সতর্ক বাণী। গাছের শুকনো পাতার ওপরে খসখস শব্দ। ছুটছে একটি মেয়ে, প্রায় অর্ধনগ্ন অবস্থায় দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটছে। তার হাতে পায়ে অনেক আঘাতের চিহ্ন, চোখে মুখে কালশিটে দাগ। নিকষ কালো অন্ধকারে আবৃত জঙ্গলের মধ্যেই পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ছে মাটিতে। হঠাৎ হোঁচট খেয়ে মাটিতে মুখ থুবড়ে পড়ল মেয়েটা। কোনো মতে নিজেকে সামলে সে উঠতেই যাবে, এমন সময় তার মাথার ওপরে কে একজন সজোরে আঘাত করল। ব্যাস, মেয়েটা লুটিয়ে পড়ল মাটিতে। শুকনো পাতার ওপর দিয়ে তার পা ধরে আবার বাড়িটার দিকে নিয়ে চলল একটা লাল রক্তমাখা হাত। জোরে ভলিউম দিয়ে টিভি চলছে সেনগুপ্ত বাড়িতে। খবরের চ্যানেল। রাজনৈতিক বিবাদ চলছে, কিন্তু সোফায় বসা রজত সেনগুপ্ত খবরের কাগজে বুঁদ হয়ে আছে। পড়ছে ফ্রন্ট পেজের বড় হেডলাইনের একটা খবর খুব মন দিয়ে। আবার শহরে নিখোঁজ এক যুবতী। রজতের স্ত্রী প্রণতি রান্নাঘর থেকে একটা ট্রেতে 2টো কাপে চা আর একটা প্লেটে বিস্কুট সাজিয়ে নিয়ে এসে টেবিলে রেখেই চিৎকার করে উঠল, এত জোরে কেউ টিভি চালায়? কথাটা রজতের কানে ঢুকলেও সে গুরুত্ব দিল না। তার সব মনোযোগ এখন খবরের কাগজেই। প্রণতি টিভির শব্দ একদম বন্ধ করে আবার বলল, খবরের কাগজেই যখন মুখ গুঁজে আছো, তাহলে ফালতু ফালতু টিভি চালিয়ে রাখার কি মানে? রজত প্রণতির প্রশ্নের উত্তর না দিয়ে মুখ তুলে দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকালো। প্রণতি ততক্ষণে বসে নিজের চায়ের কাপ হাতে তুলে নিয়েছে। পায়ের ওপর পা তুলে চায়ের কাপে ফোঁ দিতে শুরু করল। রজত জিজ্ঞাসা করল তাকে, রুনু আর ঋতু কখন ফিরবে? রুনু তো পাড়ায় ওই সান্নাল বাড়িতে মেয়েটাকে পড়াতে গেছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আর ঋতু? ও গেছে ওর বান্ধবী কস্তুরীর জন্মদিনের পার্টিতে। ফিরতে রাত হবে, কোনো না কোনো বন্ধু পৌঁছে দেবে বলেছে। তোমার মনে হয় না তুমি তোমার মেয়ে দুটোকে একটু বেশি আশকারা দিয়ে মাথায় তুলছ? মানে, আমি আবার কি করলাম? আর এতে আশকারা দেওয়ার কি আছে শুনি? কয়টা বাজে দেখেছ? প্রণতি ঘড়ির দিকে তাকিয়ে বলল, 8:30। তো তাতে কি এমন হয়েছে? এত রাতে বাড়ির মেয়েরা বাইরে ঘুরে বেড়াচ্ছে। আরে, রুনু তো পাড়াতেই আছে, আর ঋতুকে কেউ না কেউ তো পৌঁছে দেবে, একা তো ফিরছে না। বিপদ যে পাড়া রাস্তায় হতে পারে না তা তোমাকে কে বলেছে? আর তোমার ছোট মেয়ের যে বন্ধুরা তাকে পৌঁছে দেবে বলেছে, তারা যে ভালো সেই গ্যারেন্টি দিতে পারবে তুমি? ওদের মধ্যেও লুকিয়ে থাকতে পারে কোনো ক্রিমিনাল, হয়তো ওকে কিডন্যাপ করে নিল বা মেরেই ফেলল, তখন কি হবে? প্রণতি অবাক হয়ে জিজ্ঞাসা করল, কী সব আজে বাজে বকছো তুমি? হঠাৎ কি হয়েছে তোমার, বলবে? রজত খবরের কাগজটা প্রণতির দিকে এগিয়ে বলল, মাঝে মধ্যেই খবরের কাগজে এই খবরটা আসছে, শহরের মেয়েরা নিখোঁজ, কোথায় যাচ্ছে কেউ জানে না, কেন এমন হচ্ছে তাও জানে না, জাস্ট হাওয়া হয়ে যাচ্ছে মেয়েগুলো। আমি রুনুর কথা বাদও দিলাম, কিন্তু এই ঋতুর চালচলন মোটেই ঠিক লাগছে না আমার। মাঝে মধ্যেই শুনছি বন্ধুদের বাড়িতে পার্টি। কোন ভদ্রবাড়ির মেয়ে এত পার্টিতে যায় শুনি? তুমি সত্যি বেশি বেশি করছো। এই বয়সে মেয়েরা একটু এসব করেই, সবাই করছে, তোমার মেয়ে একা নয়। তুমি বুঝতে পারছো না প্রণতি, এখন দিনকাল খুব খারাপ, বিপদ হতে বেশিক্ষণ সময় লাগে না। তাই বলে কি মেয়েদের আমি বাড়িতে বেঁধে রাখবো নাকি? তা আমি কখন বললাম, কিন্তু মেয়েদের দিকে একটু খেয়াল রাখো, সময় বেঁধে দাও বাড়ি ফেরার, স্ট্রিক হও, বুঝলে? আমি পারলাম না। তোমার সমস্যা যখন, তুমি মেয়েদের সঙ্গে কথা বলবে, আমার দ্বারা হবে না। বেশ, আমিই কথা বলবো, ঠিক আছে। তবে তুমি এখন দুজনকেই ফোন করে বলে দাও যে ওদের হয়ে গেলে জানাতে, আমি গিয়ে নিয়ে আসবো দুজনকেই। কি দরকার? রুনু তো পাড়াতেই আছে, আর ঋতু। আমি যেটা বলছি সেটা করো। পারলাম না,
বলে রাগ দেখিয়ে প্রণতি উঠে ভেতরের ঘরে চলে গেল। রজত নিজেই ফোন করল রুনুকে। হ্যালো, কোথায় তুই? এই তো বাবা, পড়াতে এসেছি। সান্যালদের বাড়িতে তো? হ্যাঁ। ঠিক আছে, কতক্ষণ লাগবে আর? এই তো আর 5 মিনিট। ঠিক আছে, আমি আসছি তোকে নিতে। মানে? বাবা, আমি পাড়ার সান্যাল কাকুর বাড়িতে এসেছি। আমি জানি, নিতে আসছি। রুনুকে আর কিছু বলতে না দিয়ে রজত ফোনের লাইন কেটে দিল। তারপরেই রজত আবার ফোন করল ঋতুকে। হ্যালো, কোথায় আছিস? কস্তুরীদের বাড়িতে। কতক্ষণ লাগবে? 10টার মধ্যে বাড়িতে ঢুকে যাব। না, হবে না, এত রাত করে বাড়িতে ফেরা চলবে না। মানে? আমি একা আসবো না তো, বন্ধুদের মধ্যে কেউ না কেউ পৌঁছে দিয়ে আসবে। তাও হবে না, আমি 9টার সময় বাড়ি থেকে বের হব। তার আগেই যা আনন্দ করার করে নে। আর হ্যাঁ, আমাকে কস্তুরীদের বাড়ির ঠিকানা দে, আমি গিয়ে নিয়ে আসবো তোকে। কি দরকার বাবা? সেটা জেনে তোর কাজ নেই, যেটা বলছি সেটা কর। কিন্তু বাবা, উফ, প্লিজ বাবা, একটু বোঝার চেষ্টা করো। এত তাড়াতাড়ি কিভাবে আসবো? যেটা বলছি সেটা কর ঋতু। ঠিক আছে, পাঠাচ্ছি। ঋতু বাধ্য হয়ে রাজি হলো। ফোনে রেখে দিল রজত। খবরের কাগজ গুটিয়ে টিভি বন্ধ করে রজত শোয়ার ঘরে এলো। প্রণতি বিছানায় বসে মোবাইলে খুটখুট করছে। রজতকে শার্ট পরতে দেখে সে জিজ্ঞাসা করল, এখন কোথায় যাচ্ছ তুমি? রুনুকে নিয়ে আসব, তারপর ঋতুকে আনতে যাব। মানে? তুমি সত্যি সত্যি ওদেরকে এখন আনতে যাবে? হ্যাঁ। কেন? তুমি কি ভেবেছিলে আমি মজা করছি? তুমি কিন্তু সত্যি বাড়াবাড়ি করছো। মেয়েদের জন্য চিন্তা করাকে যদি বাড়াবাড়ি বলে, তবে হ্যাঁ, আমি বাড়াবাড়ি করছি। তোমার কোনো সমস্যা? এভাবে ছেলে মেয়েকে কন্ট্রোল করা যায় না। আমি কন্ট্রোল করছি না, যা করছি ওদের ভালোর জন্যই করছি। শহরের কতগুলো মেয়ে যে নিখোঁজ তার হিসেব নেই। হঠাৎ করে সন্তান নিখোঁজ হয়ে গেলে বাবা মায়ের ওপর কী যায় তুমি ভেবে দেখেছো? তুমি তো মা, তোমার তো আরও বেশি ভয় পাওয়ার কথা। আদৌ আর মেয়েগুলো ফিরে আসবে কিনা কেউ জানে না, বেঁচে আছে কিনা তারও ঠিক নেই। বিপদ হওয়ার আগে সাবধান হতে হয়। বিপদ কখনো বলে কয়ে আসে না, তুমি যতই সাবধান হও না কেন, কপালে বিপদ লেখা থাকলে সেটা হবেই। আর আমি মা হলেও তোমার মতো অযথা চিন্তা করি না। তাহলে এখন কপালের ওপর সব ছেড়ে দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকি? সেটা আমি কখন বললাম? আমার এখন তর্ক করার সময় নেই প্রণতি। আমি বের হচ্ছি, মেয়েদের নিয়েই ফিরব। যা ইচ্ছে করো, আমাকে আর কিছু বলতে হবে না। রজত বাইকের চাবি নিয়ে বেরিয়ে গেল। প্রণতি বিরক্ত মুখে বসে থাকলো ওখানেই। রজতের বাইক থেকে নেমে গটগট করে বাড়ির ভেতরে এসে ঢুকলো ঋতু, ওরফে ঋতিকা সেনগুপ্ত। পায়ে হাঁটু পর্যন্ত বাঁধা ফিতের জুতো খুলে ফেলে দিয়ে রাগে গজগজ করতে করতে বেডরুমে চলে এলো। ছুঁড়ে ফেলল বিছানায় হাতের পার্সটা। তারপর তাড়াহুড়ো করে কানের দুল, গলার চেন আর হাতের ব্রেসলেট খুলে ড্রেসিং টেবিলে এক প্রকার আছাড় মারল। বিছানায় বসে সবই লক্ষ্য করছে ওর দিদি রুনু, ওরফে রনিতা সেনগুপ্ত। এত রেগে আছিস কেন? রুনু জিজ্ঞাসা করল ঋতুকে। রেগে থাকবো না মানে? পার্টি থেকে প্রায় জোর করেই বেরিয়ে এসেছি। সবার একটাই প্রশ্ন, এত তাড়াতাড়ি বাড়ি ফেরার কী আছে? আমি তাদের কিভাবে বোঝাতাম যে আমার বাবা নিতে আসছে? আমার বাবা বেশি চাপ নেয়। আমি সাবালিকা হওয়া সত্ত্বেও আমার কোনো স্বাধীনতা নেই। ওদের বাড়ির মতো আমার পরিবার নয়। ওদের মতো আমি যা ইচ্ছে করতে পারি না। এসব কাউকে বলা যায়? আজকের দিনে দাঁড়িয়ে এসব শুনলে তো মানুষ হাসবে। রাগে ফেটে পড়ল ঋতু। রুনু খুব শান্তভাবে বলল, বাবা আমাকেও আনতে গিয়েছিল। ঋতু অবাক হয়ে গেল। তোকে আনতে গিয়েছিল মানে?
তুই তো সান্নাল বাড়িতে। সান্নাল কাকুর বাড়িতেই গিয়েছিলাম পড়াতে। বাবা হঠাৎ ফোন করে বলল যে আমাকে আনতে যাবে। মানেটা কি? এখান থেকে এখানে আনতে কে যায়? তুই কি বাচ্চা? তুই অফিসে কাজ করিস, তোকেও স্বাধীনতা দিতে পারছে না? বাবার সমস্যাটা কি? তুই কিছু বলিসনি কেন দিদিভাই? বাবা কিছু ভেবেই। তুই চুপ কর দিদিভাই। তুই বাবাকে বড্ড বেশি প্রশ্রয় দিস। যা বলছে সব মেনে নিচ্ছিস কেন? তোর নিজের কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই? তুই তো যথেষ্ট বড় হয়েছিস, নিজের ভালো নিজেই বুঝিস। তাহলে এসব কেন? এসব জাস্ট বাড়াবাড়ি। হ্যাঁ, আমি বাড়াবাড়ি করছি। আর তুই যে এত রাতে বন্ধুদের বাড়িতে পার্টি করেছিলি, তাও আবার এমন একখান ড্রেস পরে, এত সেজেগুজে, রাতে আবার কোনো ছেলেই এসে পৌঁছে দিয়ে যেত, এসব বাড়াবাড়ি নয়? রজত দুই বোনের ঘরে এসে ঢুকে কথাটা বলল। প্রণতিও এসে দাঁড়িয়েছে পেছনে। বাবা, তোমার কি হয়েছে বলো তো? আমি কি এই প্রথম ফ্রক পরেছি, নাকি আজই প্রথম কোনো বন্ধুর বাড়িতে জন্মদিনের পার্টিতে গেছি? কোনটা? আর আজকের দিনে দাঁড়িয়ে তুমি আমাকে ড্রেস পরা নিয়ে কথা শোনাচ্ছ? কেউ শুনতে পেলে তোমার মানসিকতা ছোট বলবে। বলুক গে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর হ্যাঁ, তুই আজ কোনোটাই প্রথম করিসনি। পার্টিও প্রথম নয়, এইসব ড্রেসও প্রথম নয়। কিন্তু এরপর থেকে আর এসব হবে না। তুমি ফ্রক পরো, তাতে আমার আপত্তি নেই, কিন্তু দিনের বেলা বা আমাদের সঙ্গে কোথাও গেলে আর রাত বিরেতে এসব পার্টি চলবে না। চারিদিকে এখন খুব বিপদ। কিসের বিপদ? আমি ওখানে একা মেয়ে ছিলাম না বাবা, আরও অনেকেই ছিল। কেউ কেউ তো রাতে ক্যাবে ফিরবে। কোথায়? ওদের বাড়ির কেউ তো চিন্তা করছে না। আর আমাকে তো কেউ না কেউ পৌঁছে দিত, একাও ফিরতাম না। তাহলে কিসের সমস্যা? যে পৌঁছে দিত সে ভালো কিনা আমি জানবো কিভাবে? আর বাইকে করে রাত বিরেতে একটা ছেলের সঙ্গে ফেরা মোটেই সুরক্ষিত নয়। আজকালকার ছেলেদের কি ভরসা? হয়তো ড্রিঙ্ক করে। উফ, আমার অত কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই। আজ যাবি না মানে যাবি না, ব্যাস। আচ্ছা, আমারটা না হয় তবুও বুঝলাম। দিদিভাইকে আনতে গিয়েছিলে কেন? ও তো পাড়াতেই ছিল। আর ও চাকরি করে বাবা, ও বাচ্চা নয়। সেটা নিয়ে ওর যখন কোনো সমস্যা নেই, তোর কি অসুবিধে হচ্ছে? আমার অসুবিধা আছে। আমার বাড়িতে এসব মানসিকতা আমার জাস্ট পছন্দ নয়। চুপ কর ঋতু, এত তর্ক বিতর্ক আমার ভালো লাগছে না। এটাই আমার ফাইনাল ডিসিশন। রাতে কোনো পার্টিতে যাওয়া হবে না। কোথাও অগত্যা যেতে হলে আমি গিয়ে নিয়ে আসব। এরপর আমি আর কোনো কথা শুনতে চাই না, বলে রজত ঘর থেকে বেরিয়ে চলে গেল। পারবো না এত কথা শুনে চলতে। আমি যথেষ্ট বড় হয়েছি, আমার একটা স্বাধীনতা আছে। চিৎকার করে বলে ঋতু ধপ করে বিছানায় বসে পড়ল। আজকে খবরের কাগজে একটা মেয়েদের নিখোঁজ হওয়ার খবর বেরিয়েছে। সেটা দেখেই তোদের বাবা এরকম ওভার রিয়াক্ট করছে। আমরা তোদের দুজনকেই যথেষ্ট স্বাধীনতা দিয়েছি, সেটা পড়াশোনা বা কাজকর্ম থেকে শুরু করে লাইফস্টাইল। কিন্তু আজ মানুষটা সত্যিই খুব চিন্তায় আছে। আমার মনে হয় কিছুদিন তোরা তার কথা শুনে চলাই ভালো। যতই হোক সে তোদের বাবা, তোদের ভালোই চায়। কিছুদিন গেলে ধীরে ধীরে ব্যাপারটা শান্ত হয়ে যাবে। তারপর আবার সব স্বাভাবিক হবে, আমি জানি। তাই বলছি, কিছুদিন যা বলছে শুনে যা। বলে প্রণতিও চলে গেল। কিছুক্ষণ ঘরে নিস্তব্ধতা। তারপর রুনু বলল ঋতুকে, যা ফ্রেশ হয়ে নে। বলে ঋতু ঘরের পোশাক ও তোয়ালে নিয়ে বাথরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পরে বাথরুম থেকে বেরিয়ে এসে বলল, আমি একটু ছাদে যাচ্ছি। এখন কি করতে? হাওয়া খেতে। এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে, বলে ঋতু ছাদে চলে গেল। ছাদে এসে কিছুক্ষণ এদিক ওদিক পায়চারি করার পর ঋতু ফোন করল অঙ্কুরকে। হ্যালো, কোথায় তুই? এই জাস্ট বাড়ি ফিরলাম। আচ্ছা, আজ বাবা অতিরিক্ত করল। কাকু নিতে এলো কেন তোকে? কোনো এমার্জেন্সি ছিল? ধুর, কিচ্ছু না,
অযথা চিন্তা বাবার। তাই আমাকে বলেছে আজ যেন কোনো পার্টিতে না যাই রাতে। কেন? আমি কি জানি। কাকুর ভয়টা কিসের জন্য? তা আমি জানি না। কি খবরের কাগজ পড়বে আর নতুন নতুন নাটক শুরু করবে। এভাবে বলিস না, কিছু একটা ব্যাপার তো আছেই। ভালো মতো কথা বলে ব্যাপারটা জেনে নে। অযথা ভয় পেয়ে থাকলে বুঝিয়ে ঠিক কর। ধুর, ছাড় তো, তুই যা, ফ্রেশ হয়ে নে। এখনই তো এলি। সে যাচ্ছি। তুই কি করছিস? ছাদে এলাম তোর সঙ্গে একটু কথা বলতে। ও আচ্ছা, তাহলে ম্যাডামের মুড অফ, তাই তো? হ্যাঁ, ভীষণ। কাল সকালে কলেজে আয়, তারপর আমি তোর মুড ঠিক করে দেব। কিভাবে শুনি? সেটা আমার উপর ছেড়ে দে। ঠিক আছে, এখন ফ্রেশ হয়ে নে। আমিও নিচে যাই, না হলে আবার কেউ না কেউ আমাকে খুঁজতে খুঁজতে ছাদে চলে আসবে। ওকে ম্যাডাম, আমি ফ্রেশ হয়ে মেসেজ করছি। ঠিক আছে, বাই। লাভ ইউ। লাভ ইউ টু। ঋতু ফোনের লাইন কেটে ট্রাউজারের পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট আর লাইটার বের করলো। দুই ঠোঁটের মাঝে সিগারেট চেপে ধরে লাইটার দিয়ে জ্বালালো। তারপর একটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছেড়ে বন্ধ করল চোখটা। শান্তি। মুহূর্তের মধ্যে যেন মাথা থেকে সব চাপ নেমে গেল। ঋতু মোবাইলের গ্যালারি থেকে বের করল আজ কস্তুরীর জন্মদিনের পার্টিতে তোলা ছবিগুলো। একটার পর একটা ছবি দেখতে দেখতেই একটা ছবিতে এসে থেমে গেল ওর আঙুল। ছবিটায় ওর আর অঙ্কুর একে অপরের ঠোঁটে ঠোঁট রেখেছে। দুজনেরই চোখ বন্ধ। ছবিটা তুলেছিল ঋতু নিজেই। পছন্দের ছবি। ছবিটায় আঙুল বোলাতেই হঠাৎ পেছন থেকে রুনুর ডাক, ঋতু। ঋতুর হাতের সিগারেটটা